এভাবে মিশে আছিস, পজিশনটা খেয়াল করছিস? অল সেট কিন্তু। আমি কন্ট্রোল হারাচ্ছি। তিতিরের হাত খামচে ধরলো ঈশানকে। বিড়বিড় করে বলল, অসভ্য লোক, পিছনে যেতে দিন। আগুনের ছোঁয়া কেন যেন ভালো লাগছে। গিভ মি ওয়ার্মথ, ইটস ফিল গুড। ঈশানের একের পর এক ঝলসে যাওয়া কথায় পিষ্ট হচ্ছে তিতিরের নারীসত্তা। ঈশান ঠিকই বলেছে, লোকটা পাগল বানাতে এক্সপার্ট। অসভ্যের মতো কথা কাজ কারবার করে ঘায়েল করে তাকে। এমন চলতে থাকলে ইচ্ছে করে ধরা দিয়ে ফেলবে সে। কি লজ্জা হবে সেটা। ঈশানের গলার মুখ গুজে আছে তিতির। দু হাতে জড়িয়ে ধরে আছে মানুষটাকে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। ঘোর অন্ধকার চারিদিকে। আঁকাবাঁকা রাস্তায় শব্দ করে ছুটছে ঈশানের বাইক। তিতির পিছনে বসার জন্য কতবার যে অনুরোধ করছে ইয়াত্তা নেই তার। ঈশান মোটেও বাইক থামায়নি, বরং যতবার তিতির বলেছে সেই কথা ততবার হ্যাচক্যাটানে মিশিয়েছে নিজের সাথে। এমনিতেই গভীর স্পর্শ লেগে আছে দুটো উত্তপ্ত শরীর। তার উপর দিশেহারা অবস্থা তিতিরের। ঈশান ঘন ঘন শ্বাস ফেলছে শুরুর থেকে। তিতিরকে এই মুহূর্তে নিজের থেকে সরাতে পারবে না। পুড়ে যাচ্ছে ভিতরে ভিতরে। পথটাও যেন আজকে শেষ হচ্ছে না। দুজনে টের পাচ্ছে দুজনে এলোমেলো অবস্থা। ঈশান স্থানকাল পায়ে পিষে এখনই নিজের করে নিলে বোধহয় শান্তি পেত। তিতির লজ্জায় কুঁকড়ে যাচ্ছে একেবারে। নিজেদের এলাকায় রাস্তায় চলছে বাইক, শুনশান নীরবতা। এক হাত দূরের কিছু দেখার মতো আলো নেই। আকাশের চাঁদটা ডুব দিয়েছে বহু আগে। বাইকের আলোতে রাস্তা হাতড়ে চলছে ঈশান। তিতির নড়েচড়ে উঠতে কড়া ধমক শোনা গেল ঈশানের। নড়াচড়া হচ্ছিস কেন? বললাম না স্থির হয়ে বসে থাক, সমস্যা হয় আমার। তিতির মুখ তুলল, মিনমিন গলা বলল, আমাকে পিছনে বসতে দিলেই। আচমকা ব্রেক কষল বাইকটা। তিতির আঁতকে উঠে পেঁচিয়ে ধরল ঈশানকে। আশেপাশে তাকালো, বাইক থেমেছে তাদের এলাকার রহমান চাচার চায়ের টঙের ঘরের সামনে। পাশে শত বছর পুরনো বটগাছ মাথা তুলে দাঁড়ানো। অন্ধকারে ভয়ঙ্কর লাগছে সেটাকে। তিতির ভয়ার্ত কণ্ঠে শুধারল, থামলেন কেন? তাও এমন একটা জায়গায়। তিতির ভয় পাচ্ছে, পাবে নাই বা কেন? এত বছর পুরনো একটা গাছ, ভূত পেতের কথা লোকজনের মুখে মুখে। নিশুতি রাতে এমন একটা জায়গা। ব্রেক করার ভয় বিরক্তিতে ছেয়ে গেল তিতিরের মুখটা। দোকানের কোনায় একটা ছোট্ট লাইট লাগানো, টিম টিম করে জ্বলছে সেটার লাল আলো। সেটার আলোর ছটা এসে পড়ছে তিতিরের ভয়ার্ত মুখে। চোখে মুখে রাজ্যের অস্বস্তি মেটার। ঈশানের গিবড়া আঁকড়ে এদিক ওদিক তাকাচ্ছে। ঈশান দু হাতে তিতিরের কোমর চেপে উঁচু করে পিছনে বসালো। তিতির আরও ঘেঁষে আসতে চাইল। আর্তনাদ করে বলল, এতক্ষণ তো পারলে আমার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছিলে, এখন সরিয়ে দিচ্ছেন কেন? ভয় পাচ্ছি তো আমি। ঈশান বাঁকা হাসলো। এক হাতে তিতিরের রেশমের মতো সিল্কি চুলগুলো সামনে থেকে ঠেলে পিছনে দিতে দিতে বলল, তা অবশ্য চাচ্ছিলাম, এখনও চাচ্ছি। কি? তোর ভিতরে ঢুকে যেতে। লাগাম ছাড়া নির্লজ্জ কথায় এরকম পরিস্থিতিতে লজ্জায় শরীর কাঁপল তিতিরের। মুখটা কঠিন করার চেষ্টা করে বলল, এটা এসব ফালতু বকার সময় না, জায়গা। আজকাল কি যেন হয়েছে ঈশানার সাথে। তোর সাথে থাকলে সব জায়গায় ওইসবের জায়গা করে নিতে ইচ্ছে হয়। ছি, কীসব কথাবার্তা! কোন রুচিতে এরকম অবস্থায় একটা ভূত্র বটগাছের নিচে বসে আপনার ওইসব করার আর আজে বাজে চিন্তা মাথায় এসে? ঈশানের মুখটা কপদ আশ্চর্য ভরে উঠল। চোখ মুখে রাজ্যের ভালো মনে সে এনে বলল, কিসের কথা ভাবলি তুই? আমি তো ঝগড়ার কথা বললাম। তিতিরের মুখটা চুপসে গেল। ঈশান যে তাকে কথার পেছে ফেলে লজ্জা দিতে চেয়েছে তা স্পষ্ট। ঈশান বুঝে শুনে তার অন্তত বল কথা বলা উচিত মানুষটার সামনে, না হলে কথায় কথায় অস্বস্তিতে পড়তে হবে। তিতির সামান্য কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, আমিও সেটাই কথা বললাম। তবু এটা তো ঝগড়া করার জায়গা নয়। বললামই তো, তুই যদি চাস সব জায়গাতে আমি। তিতির দুহাতে নিজের কান চেপে দিল। আর কথায় পিষ্ট করবেন না আমাকে, চলুন না। ঈশানের মধ্যে সেসবের কোনো লক্ষণ দেখতে পাওয়া গেল না। বাঁকা হেসে উল্টো হাসকি সরে বলল, তোকে লাস্ট কবে করেছে তিতির? কান ঝাঁঝা করে উঠল মেয়েটার। ঈশানকে মনে মনে সহস্রবার গালি দিয়ে উঠল তিতির। এটা কোনো প্রশ্ন? মরে যাবে। এই লোকের সাথে সংসার করতে গেলে 24 ঘন্টাতে 23 ঘন্টায় লজ্জায় মুখ লুকিয়ে রাখতে হবে। তিতিরের মুখে কোনো শব্দ না পেয়ে ঈশান বলল,
বলবি না? কবে করেছিলাম আমি? এর মধ্যে হয়েছে হালকা পাতলা, এই যেমন কাল তো তুই। তিতির নিজের হাত দিয়ে চেপে ধরল ঈশানের মুখ। ঈশান খেয়াল করলো নরম হাতটা থরথর করে কাঁপছে। মনে মনে নিজের হাসি আটকে ভুরু তুলে জিজ্ঞাসা করলো, কাঁপছিস কেন? ভূতের ভয়ে? নাকি আমাকে নিচ থেকে কিস করছিস সেটা মনে পড়ে? পয়েন্টে পয়েন্টে ধরে ফেলে লোকটা। কাল যা হয়েছে সেটা মাইকিং করতে হবে এখন। তার কথাই তো করলো। সিগারেট ছাড়তে এমন আজগুবি শর্ত দিল, না মানার উপায় ছিল না। একটা মানুষ দিনে 2 প্যাকেট সিগারেট শেষ করে ফুসফুস ধ্বংস করে কতদিন? তিতির বিরক্ত করে বলে, আপনি বড্ড ঠোঁটকাটা ঈশান ভাই। ঈশান অশ্লীল হাসে। গা শিরশির করে ঈশানের এই হাসি দেখলে তোলপাড় শুরু হয় বুকের ভেতর। ফিচেল করে বলল, আমিও বিষয়টা আগে জানতাম না। এত বড় একটা গুণ যে আমার আছে বিয়ের পর টের পাইছি। তিতির মুখ ভেঙালো। টিম টিম আলোয় সেটা ধরা পড়ল ঈশানের চোখে। অদেখা হাসলো সে। বারবার কামড়ে ধরার ন্যায় মেয়েটার কমলার কুয়ার ন্যায় অধৈর্যরা ভেজা লাল হয়ে গেছে ঠোঁট। রক্ত ঠিকরে বের হয়ে আসছে যেন। আলো এসে পড়ায় আরও চিকচিক করে উঠছে সেটা। চুম্বকের মতো কাছে টানছে ঈশানকে। শুকনো ঢোক গিল ঈশান। নিচের ঠোঁট কামড়ে নরম করে বলল, আমি সিগারেট ছেড়েছি, কালকের পর একটাও খাইনি। ঈশানের মুখের দিকে তাকালো তিতির। কণ্ঠে কেমন একটা আকুলতা। সিগারেট না খেতে পারার কথাটা এমনভাবে বলল যেন কষ্ট হচ্ছে। অবশ্য হওয়ারই কথা। এত ডিপ একটা অভ্যাস একদিনে ছাড়া মুশকিল। তিতির নরম গলে জিজ্ঞাসা করলো, ক্রেভিং হচ্ছে? উপর নিচ মাথা নাড়ল ঈশান। হচ্ছে বোঝালো। দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে তাকালো। ঘোরের অন্ধকারে কিছু চোখে পড়ার মতো নয়। বাতাসের তীব্রতায় প্রাচীন বটগাছে আয়ু শেষ হয়ে আসা পাতাগুলো বর্ষণ হচ্ছে তাদের উপর। অদূরে দোকানে লাল বর্ণের বর্ণালী ছোঁয়ায় দুটো মানবী একে অপরের মুখোমুখি। ঈশান কেমন অসহায় কণ্ঠে বলল, খুব ক্রেভিং হচ্ছে, তবে সিগারেটের না। তিতির এবার বাঁকানো ভুরু জোড়া মধ্যে সরু ভাঁজ পড়ল একটা। ঠোঁট উল্টিয়ে প্রশ্ন করলো, তাহলে? ঈশান চুপ করে থেকে আচমকা আঙুল ছোঁয়ালো তিতিরের ঠোঁট জোড়ায়। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, যেই শর্তে সিগারেট ছেড়েছি সেটার। কথাটার মানে বুঝতে পেরে তিতিরের দম আটকে এলো। ঈশানের কামুক দৃষ্টি তীক্ষ্ণ তীর বিদ্ধ এসে তার বুকের বাপাশে বাতাসে প্রচণ্ড এলোমেলো করে দিচ্ছে দুজনকে। বাইকের উপর স্থির মুখোমুখি দুজনে। তিতিরকে কি বলবে বা করবে ভেবে পেল না। আশেপাশে তাকালো একবার, কাকপক্ষীও নেই। থাকবেই বা কী করে? এখন যে মাঝরাত, এরই মধ্যে আবার শুনতে পাওয়া গেল ঈশানের কণ্ঠ। কেবিং হচ্ছে তিতির, খুব কেবিং হচ্ছে দিবি। লজ্জায় মরি মরি হলেও সাথে আর একটা কথা মাথায় এসে ঠেকলো তিতিরের। ঈশান ওর থেকে পারমিশন নিচ্ছে। এতদিন তো সেটা করেনি। আজকাল অনেকটা সফট ব্যবহার করে, জোর করে না। তার দৃঢ় বিশ্বাস এখন সে না করলে ঈশান এগোবে না। তিতির নিজের মনের কথা পরীক্ষা করার জন্য সেটাই করলো। নির্বিকার মুখে করে ফেললো, সাথে কঠিন্য আনলো, প্লিজ ঈশান ভাই, সব সময় সব জিনিস ভালো লাগে না। এটা জায়গা পাগলামির। বাড়ি চলুন, ঘুম পাচ্ছে। ঈশান থমকালো। সত্যি সত্যি তার বিশ্বাস ছিল তিতির লজ্জা পাবে, মুখে স্বীকার না করলেও নীরবে সম্মতি দেবে। তার কোনোটাই হলো না। মেজাজ হারালো না, তবে অভিমান হলো খানিকটা। তিতিরের কোমর চেপে নামিয়ে দিল বাইক থেকে। তিতির মানা করার সময়ও অবধি পেল না। ঈশান পিছনে রাশভারী কণ্ঠে বলল, পিছনে উঠে বস। তিতির বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। সে তো এমনি দেখার জন্য বলেছিল। ঈশান মুখে কিছু না বলে সোজা নামিয়ে দিল সামনে থেকে। মনে মনে বেশ সন্তুষ্ট হলো। ঈশান তার সিদ্ধান্তকে সম্মান করছে আজকাল। সে না বললেও যে ঈশান এগোবে না এটা বুঝতে বাকি নেই। কি হলো, বস, এখন দেরি হচ্ছে না? তিতির একদম ঘেঁষে দাঁড়ালো ঈশানের কাছে। ঈশান ভুরু কুঁচকে তাকাতে তিতির দুখাত খামচে আবার উঠে পড়ল বাইকে আগের মতো। দূরত্ব না রেখে বসলো, দুপা তুলে জড়িয়ে ধরল ঈশানের কোমর। পুনরায় সেই ছোঁয়া, ঠোঁট কামড়ে চোখ বুজে নিল ঈশান। তিতির নিজে এতটা সাহস কোথা থেকে পেল নিজেই বুঝল না। ওপরে ওপরে সাহস দেখলো, মনে মনে মোমের মতো গলে গেছে। দুজনের শ্বাস প্রশ্বাস ছুঁয়ে একে অপরের মুখ। ঈশান তাকালো। তার উপর তিতির ঝুঁকে আছে। কি সমস্যা? আবার এভাবে বসলি যে? আমার ইচ্ছা? তোর ইচ্ছাতে তো সব হচ্ছে। যা, পিছনে গিয়ে বস। কি যেন বলেছিলেন তখন? ঈশান চট করে তাকালো ওর দিকে।
মেয়েটার মুখে স্পষ্ট দেখতে পেল অনুমতি। পুরুষালী শরীর খেয়ে হারালো, তবে মুখে বলল, ডু ইট। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটা কর। ক্রেভিং মেয়েটা আমার। তিতির মুখ সরিয়ে নিল অন্যদিকে। আমতা আমতা করলো, আমি বারবার নিজের থেকে পারবো না। আমি করলে প্রবলেম, নিজেও করবি না, তাহলে কিছু তো হবে না আমাদের মধ্যে কখনো। সংসারটা করবি কী করে তিতির? তিতির জবাব দেয় না। দু হাত এসে ঠেকেছে ঈশানের শার্টের বোতামে। দু হাতে সেটা নিয়ে নড়াচড়া করছে যে ঈশান ওই বাচ্চা বাচ্চা মুখের টান আর সহ্য করতে পারল না। এক হাতে তিতিরের কোমর চেপে নিয়ে পিছিয়ে বসলো খানিকটা। ওকে টেনে কাছে এনে অন্য হাতে ধরল চুলগুলো। মুখের কাছে মুখ এনে হেসে বলল, আমিও দেখব কতদিন তুই আমার থেকে দূরে রাখিস নিজেকে। তোর রেসপন্স না পেলে আমি একা সংসার করতে ছুটবো না, এটা জেনে রাখিস। ঈশান আশ্বাস দেওয়ান কারো কথায় নিজেকে পাল্টায় না, ভাবিও নি পাল্টানোর কথা। তুই এসে তার যে গৌরব জল ঠেলছিস, আজকাল তোর মন মতো চলার জন্য মরি আমি। জাদু করছিস? জাদু? প্রীতির দাঁতে নিচে ঠোঁট কামড়ে শুনছে ঈশানের কথা। ঈশান তপ্ত শ্বাস প্রশ্বাস এসে আঘাত হেনছে তার কণ্ঠদেশে। শক্ত হাত মুঠো করে পেঁচিয়েছে তার চুলগুলো। ঈশান চুলের মুঠো ধরে তিতিরের মাথাটা খানিকটা পিছনে হেলিয়ে নিজের ললাটে স্পর্শ করলো তিতিরের কণ্ঠদেশ। তিতিরের ছোট্ট নাড়িদেহ আন্দোলিত হচ্ছে, তপ্ত নিঃশ্বাস, নাক মুখে ছোঁয়া লাগছে তার দুর্বল জায়গায়। ঈশান আবার সেই হেসে বলল, আমাকে মাঝে মাঝে তোর কাপুরুষ মনে হয় তিতির। মনে হয় না যে তোর কাছে এলে আমাকে শুধু তোকে পাওয়ার বাসনা জাগে কেন, পাগল হয়ে যায় কেন, তোকে ছুঁতে দিতে মরিয়া হই কেন? ভাবিস না? ভাবিস বল, তখন নিশ্চয় আমাকে কাপুরুষ চরিত্রহীন ভাবিস। তিতির ঈশানের এমন কথায় কোনো মতে দুদিকে মাথা নাড়ে। এটা সে মন থেকে কখনো ভাবেনি। ঈশান যতই খারাপ ব্যবহার করুক, রুষার কথা মনে হলে তখন এসব মনে হতো, ঘৃণা লাগতো নিজের উপর, সম্পর্কের উপর, রাগ হতো ঈশানের উপর। কিন্তু যে মুহূর্ত থেকে ঈশান বিশ্বাস করেছে যে সব মিথ্যে, যে মুহূর্তে নিয়াজ ভাই বলেছে সে ছাড়া কোনো নারীকে ঈশান স্পর্শ করেনি অন্যভাবে, সে মুহূর্ত থেকে সেসব অস্বস্তি কাটতে শুরু করেছে। ঈশানের পরিবর্তন সে দেখেছে। নিজের মনেও ঈশানের জন্য অনুভূতিগুলো জোরালো হচ্ছে। ঈশান মুখ তুলল, হাতের বাঁধনা হালকা করলো। তিথি স্বাভাবিকভাবে সোজা হতে কঠিন গলায় বলল, লুক অ্যাট মি তিথি, তাকা আমার দিকে। তিথির বাধ্যমের মতো চোখ খুলল। ঈশানের ঘোলাটে হয়ে আসা চোখের দৃষ্টি রাখল। এ দৃষ্টির গভীর থেকে গভীর তলিয়ে যেতে আজকাল প্রস্তুত লাগে নিজেকে। ঈশান গম্ভীর বলে বলল, আমাকে যা খুশি করতে পারিস, আমি তোর হাজবেন্ড। তুই আমার জন্য বৈধ, একদম হালাল। তবে যে কোনো সম্পর্কে এগোতে গেলে মনটা মিলতে হয় আগে। আমি জানি আমাদের শুরুটা অন্যরকমভাবে হয়েছিল, এই কথাটা আমি আগেও বলেছি, তবু আবার বলছি। তুই যদি আমাদের ফার্স্ট নাইটে আমার বলা কথার জেদ ধরে আমার কাছে আসতে ইতস্তত করিস, সেটা আমার জন্য যন্ত্রণাদায়ক হবে। আমি জানি সেদিনের তোকে দেওয়া কষ্টের কাছে আমার আক্ষেপ কিছু নয়, তবুও সরি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঈশানের মুখে সরি শুনল। এই বিষয় নিয়ে কৈফিয়ত সে আগেও দিয়েছে। ভালোবাসার মানুষ চিনিয়ে দেয়, তার অবচেতন মন ভালো খারাপের পার্থক্য বুঝে নেয়। ঈশানের কথায় সে মিথ্যা না, সেটা মুখে না বললেও টের পাওয়া যায়। মুখ নিচু করে ধীর গলায় বলল, এসব কথা আপনি এর আগেও বলেছেন, আর দরকার নেই। দরকার আছে, আছে বলে বলছি। আমার আর রুষার সম্পর্ক ৮-১০টা কাপেলের মতো ছিল না। ভার্সিটির শুরু থেকে আমাদের পরিচয়। এখান থেকে আমি, নিয়াজ, নাইম আর সাজিদ একসাথে অ্যাডমিট হই। ঋতু অবশ্য মেডিকেলে ভর্তি হয়, তবে দিন শেষে আড্ডা একসাথে দেওয়া হতো। তুই জানিস না, ঋতু নাইমের বোন, সৎ বোন, তবে বোন। রুষার সাথে পরিচয় নিয়াজদের মাধ্যমে। ওকে কিছু ছেলে বিরক্ত করত। একদিন অনাকাঙ্ক্ষিত অসম্মান হওয়া থেকে ওকে বাঁচাই আমি। অ্যান্ড দেন সি ফল ইন লাভ উইথ মি। আমাদের আমার মনে সেরকম ফিলিংস কোনো জীবনেই ছিল না, না তো রুষা, না অন্য কোনো নারী। ভালোবাসার জেদ ধরে সবার প্রতি হয় না তিতির, ফিলিংসটা আসে না। আর ১০ জনের মতো মনে হতো। একটা সময় রুষা প্রপোজ মি, আমি সসম্মানে ফিরিয়ে দিই, তবে ও হার মানে না। আমাদের গ্রুপের সাথে
চলাফেরা করে। একটা সময়ের মাধ্যমে সবাই জানে শি ইজ মাই গার্লফ্রেন্ড। কথাটা আমিও জানতাম। জিজ্ঞাসা করার পরেও জবাব সে সেফটির জন্য বলেছে। আজ যেন বিরক্ত না করে। আমি এসব বিষয়ে বরাবরই হেলদোলহীন। আবেগ অনুভূতি আমাকে স্পর্শ করতো না। আপনাদের বিয়ের কথা বাড়ির সবাই জানতো? ওনাকে বাসায় আসার কথা বলেছিলেন আপনি? বড় মামুনি বলেছিল ওনাকে বিয়ে করতে চান আপনি? তিতির মাথা নিচু করে আছে। কথাটা অনেকক্ষণ সময় টেনে বলল। ঈশান সামান্য মাথা ঝুঁকে বলল, আর ইউ ফিলিং জেলাস? এরকম কথা শুনলে কোনো মেয়ে জেলাস হবে না? তা অবশ্য ঠিক। চেয়েছিলেন বিয়ে করতে, রুষা মাঝপথে হুট করে নিজেই ভেঙে না দিলে তো ঠিকই বিয়ে করে সংসার করতেন। তিতিরের নরম তুলতুলে গাল আলতো করে টিপে দিল ঈশান। গলায় কণ্ঠ গম্ভীর করে বলল, ইটস এ সিক্রেট তিতির, আপাতত তোকে বলতে পারছি না। তবে একটা কথা জেনে রাখ, বিয়েটা কখনোই হতো না। আমি তো করতাম না, বরং এটাও জানতাম বিয়েটা রুষা নিজ থেকে ভাঙবে। তিতির মুখ তুলে চকিত চাইল, ঠোঁট উল্টে জিজ্ঞেস করল, কী করে জানতেন? সময় হোক জানাবো। সে সময় কবে? আশা করছি খুব শীঘ্রই। তবে কথায় কথায় ভুল বোঝা যাবে না। কঠিন মুহূর্তে বিশ্বাস করার মতো মনের প্রস্তুতি রাখতে হবে। আমি ভালো মানুষ নই মোটেও, তাই পরবর্তীতে আমার যে কোনো অবস্থার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমার বউ হলে সংসার করার কঠিন হবে। নেহাত ফেঁসে টেসে গেছি, দিদা ফাঁসিয়ে দিছে। না হলে তোকে হয়তো কখনো আমার সাথে বাঁধতাম না তিতির, এই জীবনও না, কক্ষনো না। ঈশানের চোখ বুজে হঠাৎ হেসে ফেলল, দু হাতে স্যারেন্ডার করার মতো করে উপরে তুলে বলল, এখন মনে হচ্ছে করতাম, তোকে ফোর্স করে হলো কোনো একদিন নিজের করে নিতাম। দুদিন আগে সেটা হয়েছে, এই যা। তিতির অবাক হয়ে ঈশানের কথাগুলো শুনছে। মানুষটা ক্ষণে ক্ষণে চিনে উঠতে পারে না। তিতির আলতো করে মাথা নাড়ল। কপালে উড়ে আসা বেবি হেয়ারগুলো ঈশান গুজে দিল তিতিরের কানে। কণ্ঠ শান্ত রেখে বলল, আবেগী হওয়া যাবে না, নিজেকে প্রোটেক্ট করার মনের জোর সবসময় থাকতে হবে। কথাগুলো শেষ করে দু হাতে আলতো করে কোমর জড়িয়ে দিল। হাসকিশোরে বলল, তোর একটা কথা আমার খুব মনে লেগেছে তিতির। কথাটা মিথ্যে নয় যদিও, হয়তো আমার শোনাই প্রাপ্য, কিন্তু তবু আমি আঘাত পেয়েছি। তিতির চোখ বড় বড় করে তাকালো। কোন কথার কথা বলছে ঈশান? সেটা তো তার হুট করে জানার কথা না। কিসের কথা বলছেন? ঈশান খানিকটা দম নিয়ে বলল, ম্যাটেরিয়াল। তিতির থমকালো। এই যাত্রায় শুরুর দিকে তাদের সম্পর্ক তো অমনই ছিল, মোটেও কয়েকদিন হলো একটু একটু স্বাভাবিক হয়েছে। ঈশান সে কথা ধরে বসে আছে, ব্যস্ত গলা বলল, আমি তখন তোর জায়গায় তুই ঠিক আছিস। এসব আমাদের সমাজে অহরহ হয়। আমি রাগের মাথায় সেসব নিচু মন মানসিকতার পরিচয় দিয়ে ফেলেছিলাম। তবে আর হবে না। তুই না চাইলে আমি তোকে স্পর্শ করব না। তোর সম্মতি ছাড়া, তোর চাওয়া ছাড়া আমাদের মধ্যে কিছুই হবে না, কথা দিলাম। তিতিরের বুকের ভিতর আচমকা চিনচিন করে উঠল। ঈশান অভিমানী গলায় বলল, কী কথা? আমাদের আই গেস আরও সময় লাগবে। নিয়ে নে সময়, দিলাম সময়। তবে প্রস্তুত কর নিজেকে। আমাকে ছেড়ে দেওয়ার মানুষ নেই। ভেবে চিন্তে ধরা দিস। একবার তুই ধরা দিলে তারপর থেকে কঠিনভাবে আমাকে সামলাতে হবে, কিন্তু তখন মানা শুনবো না। তিতির লজ্জায় আড়ষ্ট হলো। ঈশান মৃদু হাসল। চুলে নিজের হাত বুলিয়ে তিতিরের মাথা এনে ঠেকালো নিজের বুকে। অন্য হাতে সময় দেখলো। এখন বাড়ি ফেরা ফরজ কাজ হয়ে গেছে। কাল সকাল সকাল উঠে পড়তে হবে। ঈদের নামাজ সম্ভবত 9টা। দেরি হলে রাসূল ধরনের চেঁচামেচিতে না হলে কানের পোকা বেরিয়ে আসবে। পায়ের সেমাইয়ের মিষ্টি ঘ্রাণ মুহুর্মুহু করছে গোটা বাড়ি। সেই কাক ডাকা ভোরে উঠে পড়ছে বাড়ির কর্তা গিন্নিরা। রাহেলা দেওয়ান দুই যাকে নিয়ে ব্যস্ত হয়েছে রান্নাঘরে। ক্ষণে ক্ষণে সময় দেখছেন। একে একে সকলকে দেখতে পাওয়া গেল। বাড়ির ছেলেমেয়েরা উঠে আসছে। রিশা, রোশনি, রাফি মায়ের উঠে যাওয়ার কিছুক্ষণের মধ্যে উঠে গেছে। বাড়িতে যেন উৎসবের আয়োজন। ওদের তিনজনের দেখা সবার আগে পাওয়া যায়। সেদিন সবাই ঘুম থেকে ডেকে তোলার দায়িত্ব যেন ওদেরই। রাইসুলদান ঘুম থেকে উঠে আগে দেখা করতে গেছেন মা চন্দ্রাদনের সাথে। তার শরীরটা এখন বেশ ভালো। আজকে আর নিজে টুকটাক হাঁটাহাঁটি করে ঘরের মধ্যে। ছেলের হাত ধরে টুকটাক করে এসে বসলেন ড্রয়িং রুমে। বাকি দুই ছেলে সেখানে। নয়ন ঘুম থেকে উঠে নিচে নামতে রিক্তা ছেলেকে পাঠিয়েছে কিসমিস আনতে। গতকাল ঈদের বাজারে ফর্দে ভুল করে লেখা হয়নি সেটা। রাইসুল দেওয়ান মহা ক্ষেপে আছে যে কারণে। ঈদের একটা দিন সকাল সকাল ছেলেটাকে বাজারে পাঠাতে হবে।
কোথায় কোন দোকান খুঁজে নিয়ে আসতে হবে কে জানে। নুরি বিছানা ছেড়ে এসে জানলার পর্দাগুলো সরিয়ে দিল। হাতের ব্যথায় টনটন। একদিন আগের ক্ষত এত জলদি ঠিক হবে না। গত রাতে জোর করে বোনদের দিয়ে দেওয়া মেহেন্দির দিকে তাকালো। গাঢ় হয়েছে রংটা সেটার। অন্য বছর হলে বেশ উৎসাহ নিয়ে ছুটত সবাইকে দেখাতে। বোনদের মধ্যে প্রতিযোগিতা হতো কার কার হাতে মেহেন্দি কতটা সুন্দর, কতটা গাঢ় হয়েছে। এবার সেসব ব্যতিক্রম। তার মন এসবে টানছে না কিছুতেই। রিশার ডাকে ঘুম ভেঙেছে তার। ফ্রেশ হয়ে লম্বা হাতার একটা জামা পরে নিল। হাতের ক্ষতটা যতবার দেখে ততবার তিক্ত হয়ে সব মাথায় এসে হানা দেয়। চিরুনি হাতে নিতেই ঘরে এসে ঢুকলো নিশি। বিনা বাক্যে এসে বোনের হাত থেকে চিরুনি নিয়ে আশ্রয় দিল চুলগুলো। হাতের ব্যথা কেমন এখন? একটু কমেছে। গোসল দিবি এখন? শ্যাম্পু করিয়ে দিয়ে তাহলে আমি গোসলে যেতাম। এখন দিতে যাচ্ছি না। ঠিক আছে। হাতের কাজ শেষ করে নিশি চলে যেতে উদ্যত হয়ে পেছন থেকে কান্নামাখা ডাক আসলো, বড়পু। নিশি দাঁড়ালো, স্বাভাবিক মুখ ঘুরিয়ে দাঁড়ালো। নুরি এ যাত্রায় হুড়মুড়িয়ে এগিয়ে গেল একবারে বোনের সামনে। অন্য হাতে চেপে ধরল নিশির হাত। টেনে নিল নিজের দিকে। ছলছল করে নিজের চোখ। কান্না আটকে নরম গলা বলল, তোমরা কি আমার উপর রেগে আছো? কথা বলছো না কেন ভালো মতো? নিশি হাত ছাড়িয়ে নিল ধীর হাতে। স্বাভাবিক গলা বলল, তুমি যেটা করছো পরেও আরও 10টা দিনের মতো হি হি করে গল্প গুজবের অবস্থায় নেই নিশ্চয়। নুরির চোখের পানি এবারও গড়িয়ে পড়ল। কান্না বাদ মারল না। নিশি চোখ সরিয়ে নিল সেখান থেকে। কণ্ঠ সামান্য দৃঢ় করে বলল, জীবনে ভালো খারাপ সব মুহূর্ত আসে। একা একা সেটা সমস্যার সমাধান খোঁজা বোকামি। সব সমস্যার সমাধান একা হাতে হয় না। তোর একবারও মনে হলো না যে সমস্যা হোক তোর পরিবার, তোর ভাই বোনরা তোর পাশে থাকবে? খুব কঠিন মুহূর্তে যদি শেষমেশ কেউ পাশে না থাকে, সেটা নিজের পরিবার। নুরি, তাদের কথা হয়তো খারাপ লাগবে। আমরা ভাবি পরিবার ও পাশে রইল না। এটা ভুল। তোর যেমন দোষ, এই মুহূর্তে তাদেরও তেমন কষ্ট হয়। আক্ষেপ থেকে তারা একটু কটু কথা শোনায়। পাশ থেকে সরে যাওয়ার নিয়ত নেয়। সুতরাং দিন শেষে যা হবে তার পরিবারকে জানিয়ে রাখা ভালো। অন্তত আমাকে না বা মেজমাকে একবার জানাতে পারতিস। আমরা যে কোনো মূল্যে সলভ করে দিতাম। যেটা করতে গিয়েছিলি স্ট্রেস কোনোভাবে সমাধান হতে পারে না। নুরি মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। বোনের একটা কথাও ভুল নেই, একটা শব্দ নেই। সে কি করে ফেলেছে মনে হতে অপরাধ এই কুণ্ঠিত হচ্ছে। আমার ভুলে গেছে আপু, খুব ভুল হয়েছে, খুব বড় ভুল। আমরা সকলে কতটা মানসিক কষ্টে গিয়েছি আন্দাজ আছে তোর? আই এম সরি। নিশি দীর্ঘশ্বাস ফেলে নরম গলে বলল, আমি জানতাম না, চাইবো না, কি বা কেন। টেক ইয়োর টাইম। যদি কখনো মনে হয় শেয়ার করা যায় নির্দ্বিধায় আপুর কাছে চলে আসবে। সময়, আমরা তোর পাশে আছি যে কোনো পরিস্থিতিতে। দরজায় জোরসোরে কড়া নাড়ার শব্দে পেয়ে লাফিয়ে উঠে বসলো তিতির। ঈশান হাত তার কোমর চেপে ধরে রইল। বিধায় ঘুমন্ত ঈশান বিরক্ত হলো। ঘুমের ঘোরে চোখ মুখ কুঁচকে এলো। ঈশান তিতির এক নজর দেখলো ঈশানকে। ধীরে সুস্থে পেটের উপর থেকে হাত সরিয়ে নেমে বিছানায় এলো। ওড়না খুঁজলো ব্যস্ত হতে। খুঁজতে খুঁজতে সেটার অংশ দেখলো ঈশানের শরীরের নিচে। ওটা এখন বের করলে নিঘাত ঘুম ভেঙে যাবে। কত বেজে? এত সকালে ডাকছে কেন? ঘুমালেই তো ঘন্টাখানেক আগে। চোখ ডলতে ডলতে অন্য একটা ওড়না গায়ে নিয়ে দ্রুত পায়ে দরজা খুলল। রাফিরা দাঁড়িয়ে। তিথি বাইরে গেলেও ওদের ঠেলে ঠুলে। দরজা হালকা চাপিয়ে দিয়ে ধীর করে বলল, কটা বাজে? এখনই ডাকতে এসেছে? তিনজনে গলা গাল ফোলায়। ঈদের দিন তাদের নরম নরম বারবির কঠিন পোষালো না তাদের। তিনজনে একসঙ্গে বলল, ঈদ মোবারক বারবি। আজকের দিনে ধমক দিলে তুমি আমাদের? তিথি দাঁতে জিভ কাটলো। কাঁচা ঘুম ভেঙে দিয়ে একটু কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে। ভাই বোনগুলো তাদের অভিমান করেছে। হাঁটু গেড়ে বসে পড়ল। ছোট্ট রাফিকে কোমর ধরে টেনে আনলো নিজের দিকে। ওকে টানতে রিশারোশনি ঘেসে আসলো। তিতির আহ্লাদে গেল বলল, খুব সরি, একটু বকা দিতে চাইনি। ঈদ মোবারক আমার ছোট্ট ছানারা। অভিমান মোটেও গেল না। রোশনি ঠোঁট উল্টিয়ে অভিমানী গেলে বলল, তাহলে ঈদ মোবারক আগে না বললে, ওটা বললে কেন? ফিক করে হেসে ফেলল তিতির। আহ্লাদে এক একজন গাল টিপে দিল রোশনি। ঘরের দিকে ইশারা করে বলল, বড় ভাইয়ে ঘুমাচ্ছে তো? কাল সারা রাত ঘুমায়নি, সবে তো সকাল 6টা, আর একটু পরে উঠুক। রিশা সে কথা শুনে সুন্দর মতো পরখ করলো তিতিরকে।
আগ্রহ করে জানতে চাইল, তুমিও সারা রাত ঘুমোনি তাই না বারবি? তিতির ভুরু কুচকেল দুবার। কি করে টের পেলো আমার ঈর্ষাবরী? তোমার চোখ তো লাল। তিতির হেসে ভাই বোনকে বুঝিয়ে নিচে পাঠালো। সে আর ঘুমাবে না। রুপিন ঢুকে দরজা লক করতে চোখ পড়ল বিছানায়। উদ্দাম শরীরে উবুর হয়ে শুয়েছে ঈশান। পাশে কোলবালিশ জড়িয়ে হেসে ফেলল তিতির। নিজে সরেই যাওয়ার সময় ওটা ঈশানের হাতের নিচে গেল। ফ্রেশ হতে বাথরুমে ঢুকলো সে। কাল রাতে ফিরতে ফিরতে 3টা পার হয়ে গেছিল। বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুমাতে যেতে যেতে আরও ঘন্টাখানেক। তারা নিজের যদিও বাড়ি আসলো বেশি বেলা অবধি ঘুম হয় না, তবুও আজকে একটু ঘুমোতো যদি না বিচ্ছুগুলো এত সকাল সকাল টেনে না। সকাল সকাল সব রান্না বান্না গুছিয়ে শুরু করে দিয়েছে। রাহাত সকাল সকাল উঠে পড়েছে। মায়ের ঘরে এসে বসতে অবাক হলো ভীষণ। মা আজকে তাকে চিনতে পারল সাথে সাথে। সব থেকে বড় কথা, তার নাম ধরে রেখেছে। ছেলে বসতেই অচল হাতের আঙ্গুলগুলো নাড়ালেন তিনি। রাহাত ছলছল চোখে মায়ের হাত ধরল। মাথা ঝাঁকিয়ে দিয়ে চায় যেটা বলার জন্য। আমি কোথাও যাব না বাবা, দেশেই থাকবো। মায়ের দেশে বাইরে যেতে না চাওয়ার কারণ হচ্ছে রাহাত জানে নিজের দেশে নাকি মৃত্যু হলে শান্তি। রানী বেগম বরাবর যেতে নাকচ করে দিতেন। রাহাত মায়ের হাত ধরে নরম গলে, তা বলে হয়? ট্রিটমেন্টের জন্য তো যেতে হবে, তাছাড়া কয়েকদিনের তো ব্যাপার। রানী বেগম দীর্ঘশ্বাস ফেলেন। তিনি জানতেন ছেলের উত্তর এটাই হবে। আদতে তার আর বাঁচার ইচ্ছে নেই। অচল মা কে কতদিন বয়ে বেড়াবে তার ছেলেটা? ওরও তো একটা জীবন আছে। আমাকে এবার যেতে দে বাপ, তোর জীবন গোছাতে হবে। তুমি আমার জীবন মা, তুমি ছাড়া কে আছে আমার? আর আজকের মতো ভালো একটা দিনে একথা বলছো? আজকে কি সেটা জানা নেই রানী বেগমের? জানেন আদতে মনে রাখতে পারেন না। টুকটাক কিছু কথা মনে থাকে। কষ্ট করে ধীর করে ছেলেকে জিজ্ঞেস করলো, আজকে কি? রাহাত হাসলো। মায়ের হাত কাছে টেনে বলল, ঈদ মোবারক মা, আজ ঈদ। দেখ, একদম মনে ছিল না। ঈদ মোবারক বাপ। রানী বেগম কিছুক্ষণ চুপ করলেন। ছেলেটা তার হাত ধরে বসা। আচমকা বলে উঠলেন, তিতিরকে এবার নিয়ে আসার ব্যবস্থাটা কর বাপ। আমি স্পষ্ট দেখছি আমার জীবনের শেষের দিকে তোকে সংসারে দেখে আমি মরতে চাই। তিতিরের হাতে আমি সংসারটা বুঝিয়ে দিয়ে বিদায় নিতে চাই। ওকে নিয়ে আয়। থমকালো রাহাত। মায়ের কথায় যন্ত্রণার তীর হৃৎপিণ্ডে এসে লাগলো। কেঁপে উঠল তার হাত দুটো। মায়ের তিতিরের কথা মনে আছে। সে তো ভেবেছিল মাটা তার ভুলেই গেছে তিতিরের কথা। ছেলে সারা শব্দ না পেয়ে আবার হাত নাড়ল। আমরা সিঙ্গাপুরে যাওয়ার আগে নিয়ে আয়। সাথে নিয়ে যেতে না পারি অন্তত দেখে যাই, তোর বউ করে রেখে যাই। ফিরে আসতে যদি হায়াতে না খুলে, কেউ বোধহয় রাহাতের কলিজাটা ছিঁড়ে নিতে চাচ্ছে। ভিতরে রক্তক্ষরণের যন্ত্রণা চোখ জ্বালা করছে। মাকে কি করে বলবে তার পরিটা আর তার নেই, ছিল না, আর না তো কখনো হবে। সে তো অন্যের জনের নামে বৈধ নারী। নিজেকে সামনে নিয়ে কোনো মতো বলল, আমরা ফিরে আসি, তারপর ধুমধাম করে ওকে ঘরে তুলব। এত তাড়াহুড়ো কি হয়? রানী বেগম মানতেন না। চোখ মুখ মলিন করে বললেন, খুব হয়। খোদা আমাকে ফিরিয়ে আনলো তো আলহামদুলিল্লাহ। নিজে ধুমধাম আয়োজনে ঘরে তুলব ওকে। তবে বিয়েটা পড়িয়ে রেখে যাই, মনের শান্তি। আমি না ফিরলে তুই নিয়ে আসিস, তখন না হয়। রাহাত এই মুহূর্তে নিজেকে সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হলো। ডাক্তার পই পই করে বলে দিচ্ছে কোনো ধরনের মানসিক প্রেশার এই মুহূর্তে ওনাকে দেওয়া যাবে না। এর মধ্যে কি করে বোঝাবে এখন? মা, আমরা দেশে আছি আর 3 দিন। তোমার যা শরীরের অবস্থা, আমি কীভাবে এসব করব বলো তো? সময় অল্প, আর তাছাড়া ও তো একটা মেয়ে। ওর পরিবার ছেলের খোঁজ খবর নেবে না? না নিয়ে মেয়ে দেবে? এত অল্প সময়ে তারা একদম রাজি হবে না। রানী বেগম গো ধরার মতো করে বললেন, তুই তো কোনো দিন কম না বাবা। আমাদের সব আছে, খালি মানুষ ছাড়া। আমি আছি, আজ আছি কাল নেই। সবই তো তোর আর ওর থাকবে, সেটা তো কথা নয় মা। তুমি তোমার মেয়ের বিয়ে একদিনের পরিচয়ে দিয়ে দিবে? দেবে না বলো? তাহলে ওরা কেন দেবে? আমরা না হয় জানি মেয়ের সম্পর্কে, ওরা তো আর আমার সম্পর্কে কিছু জানে না। অন্তত কয়েকটা দিন লাগবে। বলি কি, আমরা ফিরে এসে তুই কালকেই যাবি ওর বাড়িতে। তিথি তো জানে তোর সম্পর্কে, তাই না?
বলবি ওদের খোঁজ নিতে। এক কাজ কর, আমাদের ফ্লাইট পিছিয়ে দে। রানী বেগমের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। টের পেয়ে থেমে গেল রাহাত। ব্যস্ত গলায় মাকে ভরসা দিয়ে বলল, কাল রাতে ট্রেনে রওনা দিয়ে দিব কেমন? তুমি ফ্রেশ হতে গেলেও একবারে শাওয়ার নিয়ে বেরিয়েছো তিতির? ঈদের দিন সকালে সাধারণত সকাল সকাল শাওয়ার নেওয়া হয়, যদিও আজ একটু বেশি সকাল। চুলে তাওয়ালা পেঁচিয়ে বের হতে চোখ পড়লে বিছানায়। ঈশান উঠে পড়েছে। বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসা, কোলের উপর বালিশ, চোখ মুখে রাজ্যের অসন্তোষ। সরু চোখে তাকিয়েছে তার দিকে। ঈশান নগ্ন পেশিবহুল শরীরে চোখ দৃষ্টি পড়তে সরিয়ে নিল। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের কাছে আস্তে আস্তে বলল, ঈদ মোবারক। ঈশান জবাব দিল না। ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তিতিরের দিকে। আশ্চর্যজনকভাবে তার রাগ উঠেছে। ঘুম ভেঙে তিতিরে নরম তুলতুলে পেটের বদলে হাতের নিচে শক্ত টের পেতে ঘুম ভেঙেছে ঈশানের। হাতের নিচে বালিশ দেখে বেশ চটা চেটেছে সকাল সকাল। তবে সদ্য শাওয়ার নিয়ে বের হওয়া স্নিগ্ধ রমণীটির দিকে তাকে রাগের একদম মুখ থেকে বের হতে চাচ্ছে না। গায়ে নর্মাল সুতির একটা সালোয়ার সেট, পুরো অঙ্গে বিন্দুমাত্র কোনো কৃত্রিম প্রসাধনের ছোঁয়া নেই। দীর্ঘ সময় শাওয়ার নেওয়া হয়তো চোখ দুটো বেশ লাল। কাল ঘুম না হয় এটাও কারণ হতে পারে। ফুলো ফুলো মুখটায় এত মায়া। ঈশান সারা না পেয়ে তাকালো তিতির। তার দিকে তাকিয়েছে। মাথায় তোয়ালাটা মেলে দিল বারান্দায়। ফিরে আসার পরে একই দৃশ্য। এবার না থাকতে পেরে জিজ্ঞাসা করলো, ওভাবে তাকিয়েছেন কেন? মনে হচ্ছে খেয়ে ফেললেন। কোথায় গিয়েছিলি? তিতির বিরক্ত মুখে এক নজর ফেলে গিয়ে বসলো আয়নার সামনে। মুখে ময়েশ্চারাইজার লাগাতে লাগাতে বলল, দেখে কি মনে হচ্ছে? সাত সকালে শাওয়ার নিতে কে বলেছে? ঈদের দিন একটু তো এমনিতে নিতাম শাওয়ার। এভাবে নিচে যাবি না। এখনো নিশ্চিত বাড়ির কেউ শাওয়ার নেয়নি? ব্যাককালের মতো ভেজা চুলে সময় অসময় সবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকিস বোধবুদ্ধি নেই? তিতির থুড়ে উঠলে। আজব কথাবার্তা। শাওয়ার নিলে সমস্যা কি? চুল না শুকলে আমার কি? ঘরে হেয়ার ড্রায়ার আছে, ওটা ইউজ করতে কি হয়? চুল নষ্ট হয়ে যায়। আমি হেয়ার ড্রায়ারে চুল শুকাই না। তাছাড়া আগেও আমি সময় অসময় শাওয়ার নিতাম, সমস্যা কি? ঈশান দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুই ম্যারেড স্টুপিড। সবাই কি ভাববে? সেদিন শাওয়ারের সময় শাওয়ার নিয়ে ভেজা চুলে মেলে নিচে গেছিলে, সবাই মুখ টিপে হাসছিল, চোখে পড়েনি গাধা? হতভম্ব তিতির লজ্জা পেলে বেশ। অত কিছু সে ভাবেইনি। আগের অভ্যাস এখনও রয়ে গেছে। আগে এমন করতো সে। কিছু করলে একটা আলাদা কথা, কিছু না করলে যদি বদনামের ভাগিদার হতে হয়, এটা সমস্যা আছে আমার। চুল না শুকিয়ে নিচে নামতে যাওয়া নিষেধ। ঈশানের কথায় তিতির ঘুরে বসলো অন্যদিকে মুখ করে। ঠোঁট কাটা অসভ্য লোক। নর্মাল যে জিনিসগুলো বলা যায় সেগুলো ঘুরিয়ে পেঁচড়ে অশালীনে নিয়ে যায় টেনে হিঁচড়ে। আর তোর সমস্যা কি? আমার কিসের সমস্যা? ঈদের একটা দিন সকালে ঘুম থেকে উঠে তোকে পেলাম না বিছানায়। কতবার তোকে বলে দিতে হবে তোর নুপুরের শব্দে ঘুম ভাঙাবি? ঠিক সুযোগ মতো পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেছিস। চুমু দিয়ে আলতো মাথায় হাত বুলিয়ে ডাকা তো দূর। ঈশানের এত আদুরে কথায় লাজুক হাসলো। এদিকে ফিরে কৈফিয়ত দেওয়ার মতো নরম কণ্ঠে বলল, রাত জাগলেন, সকালে কিভাবে এত ভোরে ডেকে তুলব? ঘুমের মানুষকে ডেকে তুলতে মায়া হচ্ছিল। মেয়েটার আহ্লাদে কৈফিয়তে বুকটা প্রশান্তিতে চিনচিন করে উঠল। তবে উপরে উপরে নরম হলো না। রাশভারী ধমক গলায় বলে, ঢং করবি না। মায়া দেখাচ্ছিস? রাতে বুকে মাথা রেখে হাঁপানি রোগীর মতো হাঁসফাঁস করলি, কোমর জড়িয়ে ধরে ছটফট করিস, আবার আমার বুকে নিলেও কাঁপাকাঁপি করিস। সবই তো তোর সমস্যা। তখন আমার কি দুর্দশা হয় ভাবতে পারিস? তখন তো তোর মায়া হয় না? তিতিরে এত বিস্তারিত বর্ণনা লাজে রাঙা হলো, কুণ্ঠিত হলো শরীর। ধীরে ধীরে চুলগুলো চিরুনি করতে করতে বলল, চেপে ধরেন দম বন্ধ হয়ে যায়। আমার কি দোষ? নিজের শরীর আর আমার শরীর মিলিয়ে দেখছেন? তিতিরের ভেজা চুলের পানিতে পিঠের জামার অংশ একদম ভিজে গেছে। পিছনের চুলগুলো সামনে নিয়ে চিরুনি করছে বিদায় ঘাড়ে উন্মুক্ত অংশ থেকে শুরু করে ভিজে একসার হয়ে যাওয়া ভিতরের কালো ইনারটা ফুটে উঠছে। শুকনো ঢোক গিলল ঈশান।
সকাল সকাল যন্ত্রণা দিয়ে দিল মেয়েটা। সারাদিন ওর সামনে এলেই চোখের সামনে এই দৃশ্য ভাসবে, অন্য কিছুতে মন যাবে না। এরকম উপোস করে বসিয়ে খাবারের লোভ দেখানো পাপ, ঘোর পাপ। ঈশান বাঁকা গলায় বলল, মেলাতে চাই। মিলনের সে সুযোগ দিচ্ছিস কোথায়? ঈশানের এমন কণ্ঠ তিথির বেশ পরিচিত। ফট করে ঘুরে তাকায়, সেই ঘোলাটে দৃষ্টি তার দিকে অপলক তাকিয়েছে, চোখ মুখে জানান দিচ্ছে সে কি চায়। তিথির লজ্জায় উঠে পড়ল, পা চালালো বারান্দার দিকে, দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে বলল, ছি, অশ্লীল অসভ্য। সাজের মায়া, পর্ব 18। ছোট করে দিলাম, কালকে আবার বড় করে দিব।